বিএনপি সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি গুপ্ত দল জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। গুপ্ত দলটির ষড়যন্ত্রে পা না দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি প্রথম সফর তারেক রহমানের। সাথে ছিলেন বগুড়ার বধূ ডাক্তার জুবাইদা রহমান। এই সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প সহ বিমানবন্দর আধুনিকায়ন, বগুড়া সিরাজগঞ্জ রেল লাইনের কাজ শুরুর বিষয়ে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে যোগ দিয়ে বগুড়ার মানুষের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বগুড়ার উন্নয়ন করেনি, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে, সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। যুগ সময় ধরে যখন মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, আমরা দেখেছিলাম কিভাবে দেশে কথা বলেছিল উন্নয়নের, কিন্তু উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। বাংলাদেশ থেকে এই দেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে দেশের মানুষ দেখেছে সেটি। প্রিয় ভাই বোনেরা, বিগত ফেব্রুয়ারি 12 তারিখে এই দেশের মানুষ তাদের ভোটের অধিকারকে প্রয়োগ করেছে। যেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে দেশের মানুষ কাদেরকে দেশের দায়িত্ব আগামী 5 বছর দিতে চায়। জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, একটি গুপ্ত দল জনগণকে বিভ্রান্ত করছে। যারা সংস্কারের কথা বেশি বলে তারা স্বাধীনতাই চায়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না, কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। তারা শুধু সংবিধান এই বিষয়ে কথা বলে। প্রিয় ভাই বোনেরা, দেখেন তারা কিভাবে বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। এর আগে বগুড়ার গাবতলীতে বাগবাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। এই পাচার রোধ করতে পারলে ফ্যামিলি কার্ডের টাকার সমস্যা হবে না। আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। যেই স্বৈরাচারকে 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে। 5 তারিখে যেই সরকার আসলো, সেই সরকারও প্রায় 1.5 বছর ক্ষমতা ছিল, তারাও বাচ্চাদের কথা চিন্তা করেনি, তারাও এই ওষুধটা আনেনি। ফলে মধ্যখান দিয়ে কি হলো, এই অসুখটা যখন শুরু হলো, দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো শিশু প্রাণ হারালো। আর যাতে শিশু প্রাণ না হারাতে পারে কোনো শিশু, সেই জন্য তাড়াতাড়ি আমরা বিদেশ থেকে এই ওষুধটা এনেছি। ওষুধটা এনে এখন 2 কোটি, সারা দেশে 2 কোটি বাচ্চাকে আমরা এই টিকাটা দিব, যাতে করে বাচ্চারা সুস্থ থাকে, যাতে করে অসুখ না হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বেশি দামে তেল কিনতে হচ্ছে জানিয়ে সরকার ব্যয় সংকোচন নীতি অবলম্বন করছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 20 বছর পর আনন্দ উচ্ছ্বাসে ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করল বগুড়াবাসী। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য ভিড় করেন হাজারো মানুষ। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকলেও তারেক রহমানের হাতের ছোঁয়ায় বদলে যাবে বগুড়া, এমনটাই বিশ্বাস করেন সকলে। বগুড়ায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কোনো স্বৈরাচার আর যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকার জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায়। এটি করা গেলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে বলে মন্তব্য করেন তিনি। পরে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। অসংখ্য নেতাকর্মী আর সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসায় সিক্ত হয়ে সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে নিজ জেলা বগুড়ায় পৌঁছে প্রথমেই নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী। টোটাল 23 লক্ষ টাকা এই কোর্ট বিলিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে। পরে জেলা ও দায়রা জজ আদালতে ইলেকট্রনিক জামিননামা বেল বন্ড সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, তা অব্যাহত রাখতে হবে। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী মত দমন ও জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায় বিচার ছিল না, বরং অবিচার চালানো হয়েছিল। তারেক রহমান বলেন, বিচার বিভাগের আধুনিকায়নের মাধ্যমে একদিকে বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘব, অন্যদিকে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। আপনারা এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে বিচার প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে পরে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী নিজ শহরকে পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান। প্রশাসনটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? দীর্ঘ 2 দশক পর পৈতৃক ভিটা বাগবাড়িতে যাওয়ার পথে হাজারো মানুষ রাস্তায় নেমে এসে ঘরের ছেলেকে বরণ করে নেন। সেখান থেকে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে গিয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই চৌকিরদহ খাল খনন কর্মসূচির সূচনা করে পরে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটায় কিছু সময় অবস্থান করেন। জ্বালানি দাম বাড়লেও মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি সহনীয় বলেও দাবি করেন মন্ত্রী। মধ্যপ্রাচ্য সংকটের কারণে রেমিট্যান্সে চাপ পড়তে পারে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশি পণ্যের জন্য নতুন নতুন বাজার খোঁজার কাজ চলছে। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর সংসদকে জানান, মালয়েশিয়া সরকারের সংকেত পেলেই দেশটিতে কর্মী প্রেরণ করা শুরু হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সংসদের প্রথম অধিবেশনের 17তম দিনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্বে আলোচনায় উঠে আসে জ্বালানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গ। এর ফলে সাধারণ মূল্যস্ফীতি 8.71% থেকে আরও বেড়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন সংসদ সদস্যরা। পাশাপাশি আমেরিকা ও ইরান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদকে জানান, জ্বালানির মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি বাড়ানোর মতো কোনো উপাদান নয়। মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এখান থেকে তৈরি পোশাক, ঔষধ, হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমানের বাজারে রপ্তানি হয়ে থাকে। বর্তমান চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে, যার কারণে আমদানি ব্যয়, শিপিং, বীমা খরচ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি এবং রপ্তানির উপর কিছুটা চাপ তৈরি হয়েছে। একইভাবে এটি যদি দীর্ঘদিন প্রলম্বিত হয় তাহলে রেমিটেন্সের উপরও চাপ তৈরির সম্ভাবনা আছে। এ সময় মধ্যপ্রাচ্য সংকটের ফলে প্রবাসী কর্মীদের জন্য শ্রমবাজার সংকুচিত হওয়ায় রেমিটেন্সে প্রভাব পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, সরকার মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় কর্মী প্রেরণ শুরু করবে। মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে একটি ইতিবাচক আলাপ আলোচনা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া যাওয়ার পথটি খুলে দেবেন। আশা করি এটি খুব দ্রুতই একটা ফলাফল আমরা পাবো, কিন্তু ওইভাবে নির্দিষ্টভাবে তো দিন তারিখ, যেহেতু এটা তাদের উপরে নির্ভর করে। আমাদের এই দিক থেকে আমরা প্রস্তুত, আমাদের প্রশিক্ষণ, আমাদের লোকবল রেডি,
আমাদের যে অন্যান্য কাজ সেগুলো আমাদের সম্পন্ন। এখন ওখান থেকে সিগন্যাল পেলেই আনুষ্ঠানিকভাবে আমাদের দেশ থেকে প্রবাসী কর্মী যাওয়া শুরু হবে। অধিবেশনে নিজ এলাকা নোয়াখালীতে বারবার প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ বিষয়ে তাকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন। সরাসরি অস্ত্র হাতে আমাকে কোফাতে আসা হয়েছে। একজন সংসদ সদস্য হিসাবে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি, কারণ এই জায়গাটায় আমি মনে করি সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক ঠিকানা নেই। আমি কনসার্ন জানাচ্ছি এবং আমার উপর যদি পরের বার আক্রমণ হয় সেটাকে ট্রেজারি বেঞ্চ থেকে দায়িত্ব নিবে কিনা। আমি আশ্বস্ত করতে চাই, শুধু মাননীয় সংসদ সদস্য যিনি উত্থাপন করেছেন তার বিষয়ে নয়, যে কোনো মাননীয় সংসদ সদস্য এই হাউজের যদি সেরকম কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে যেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে তাৎক্ষণিকভাবে আনেন অথবা নিকটস্থ থানায় সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ডিপো থেকে সময়মতো পর্যাপ্ত তেল সরবরাহ না করায় ভোগান্তি কমছে না গ্রাহকদের। তেলের দাম বাড়লেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রয়েছে আগের মতোই যানবাহনের দীর্ঘ সারি। ফলে পেট্রোল পাম্প কেন্দ্রিক সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। তৌহিদুর রহমান, নিশানের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও স্বাভাবিক হয়নি ডিপো থেকে তেল সরবরাহ। সময়মতো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে না পারায় ফিলিং স্টেশনে কমছে না গ্রাহক ভোগান্তি। ভোগান্তি তো ভাইয়া আগের মতো রয়ে গেছে। আমরা আসলে অতিষ্ঠ এই তেল নিয়ে। উভয় সংকটে আমরা, এক পাশে দাম বাড়ছে আর এক পাশে তো সংকট আছেই। তো সেক্ষেত্রে আমরা তো দুই নৌকাতেই পা দিয়ে আছি। সরকার তেলের দাম বাড়াইছে, তো তেল অ্যাভেলেবল করুক, মানুষ তো টাকা দিয়ে তেল কিনছে। ভিআইপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ লাইনের ব্যবস্থা থাকলেও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়িগুলো ফিরে যাচ্ছে তেল না পেয়ে। হাসপাতালের সামনে লাইনে দাঁড়াইছি, কিন্তু তেল পাচ্ছি না। কিন্তু আমার জটিল রোগীগুলা আনা নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানির মূল্য বৃদ্ধির পরও কমেনি চালকদের অতিরিক্ত তেল নেয়ার প্রবণতা। দাম বাড়ছে শুধু এটুকু, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় না। কম সরবরাহের কারণে এরকম হচ্ছে, বন্ধ থাকার কারণে এরকম আমাদের এখানে চাপ বাড়তেছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে পরিবহন খাতে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। তেলের দাম বাড়ছে, শুধু পণ্য পরিবহন না, শুধু বাস ভাড়া বাড়াবে, লঞ্চ বাড়াবে, তেলের সাথে রিলেটেড যা আছে সব কিছু বাড়বে। সবকিছু তো জনগণের দুর্ভোগ, কোনো প্রতিকার নাই। পাম্পের সামনে দীর্ঘ লাইনের কারণে শহরের ব্যস্ত সড়কগুলোতে বাড়ছে যানজট, যার প্রভাব পড়ছে কর্মজীবী ও সাধারণ মানুষের চলাচলে।